আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। সুষ্ঠু নির্বাচন এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারলেই জনগণের কাছে জবাবদিহিতামূলক ব্যবস্থা তৈরি সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সময়ে এসে আর বিপ্লব সম্ভব না, কল্যাণমূলক রাষ্ট্রের দিকে যেতে হবে, যাতে করে ন্যূনতম সুবিচার এবং নাগরিকদের মৌলিক চাহিদা নিশ্চিত হয়। আর সংস্কার প্রশ্নে বলেন, বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনো কিছু হবে না, সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে হবে। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে এসে হতাশ হতে হচ্ছে, কারণ যখন বৈষম্য দূর করার চিন্তা করা হচ্ছে তখন উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি যে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। সেটাই হবে আমাদের, আমি মনে করি আপাতত এটা একটা ভালো পথ ধরবে, যেখানে আমি হয়তো কিছুটা সমস্যার সমাধান করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিলের শেষ দিন আজ। ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন জানান, সকাল 11টা পর্যন্ত 28 জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করেছেন। আগামী 25শে অগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর 26শে অগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান তিনি। সবাই মিলে মাঠে নেমেছে, সমস্যা আসছে, সমাধানের চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী। অনেক রকম তাদের নিজস্ব মতভেদ, মতানৈক্য থাকা সত্ত্বেও বড় দাগে তারা ডাকসুতে অংশ নিচ্ছে। অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে গেছে, সেটি আমাদের বিরাট একটি শক্তি। প্রায় 6 ঘন্টা পর বিমানবন্দর স্টেশন থেকে অপসারণ করা হলো জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তনগর যমুনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি। ঢাকা থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে বগিটি উদ্ধার করা হয়। সকাল 8:15টার দিকে বিমানবন্দর স্টেশনের আউটার সিগন্যালের কাছে এই দুর্ঘটনায় ঢাকামুখী ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হয়। পরে বিকল্প লাইনে ট্রেন সচল রাখে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনের প্রথম দিকের একটি বগি লাইনচ্যুত হয়ে বাইরে চলে যায়। ঘটনার পরপরই লাইনচ্যুত কোচের সামনের অংশ ক্যান্টনমেন্ট স্টেশনে এবং পেছনের অংশ টঙ্গী রেলওয়ে স্টেশনে পাঠানো হয়। এ সময় ঢাকামুখী লাইনে ট্রেন চলাচলে বিলম্ব হতে থাকে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ৭২-এর সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান তৈরি করতে সকল দলকে ঐকমত্য হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতারা। একই সাথে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করে জাতীয় নির্বাচন করার আহ্বান তাদের। আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মুজিববাদী সংবিধানে নির্বাচন হলে আগের মতো ফ্যাসিবাদী কাঠামো থেকে যাবে, যা 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। বিএনপি জুলাই সনদের সংস্কার প্রস্তাবনা কতটা মন থেকে গ্রহণ করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি। একই সাথে নতুন সংবিধান তৈরি করে সংস্কার প্রস্তাবনাগুলো যুক্ত করলে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে তাতে স্বাক্ষর করবে না এনসিপি। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয়, জুলাই সনদকে যদি বাস্তবায়ন করা না হয়, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয়, তাহলে সেই সনদ বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হবে বলেই আমাদের কাছে মনে হয়। এবং সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ হয়ে গেছে। খসড়া সীমানা নির্ধারণ নিয়ে রোববার থেকে শুনানি চলবে। বৃহস্পতিবারের মধ্যে শুনানি শেষ করার পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। সকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহীর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, যারা ভোট কেন্দ্র কিংবা ব্যালট বাক্স দখল করার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন এবার ভঙ্গ হবে। ভোট কেন্দ্র দখল করলে পুরো আসনের ভোট বাতিল করা হবে। নির্বাচনকালে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ চলছে। ফলে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে পারবে। পিআর পদ্ধতি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কমিশন এর মধ্যে ঢুকতে চায় না। যে আমরা কিভাবে কোন কাজটা কোন সময় শেষ করব এরকম একটা প্ল্যানিং, এই কর্মপরিকল্পনাটাকে অনেকে রুট ম্যাপ বলতে চায়। এটা আমরা চেষ্টা করব যে আগামী সপ্তাহের মধ্যে এটা ঘোষণা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরো কনস্টিটিউয়েন্সি আমরা ক্যান্সেল করে দেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগামী নির্বাচনে দায়িত্ব পালনে উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে। আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকি। অস্ত্র উদ্ধারের ব্যাপারে অস্ত্র কিন্তু আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রই আমরা উদ্ধার করে ফেলব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশু ও নারী সহ 9 জন দগ্ধ হয়েছে। তাদের সবাইকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন দিনমজুর তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম এবং 2 সন্তান তৃষা আক্তার এবং আরাফাত, দিনমজুর হাসান, তার স্ত্রী সালমা বেগম ও তাদের 3 সন্তান ইমামউদ্দিন, জান্নাত এবং মুনতাহা। শনিবার ভোর রাত 3:30টার দিকে সিদ্ধিরগঞ্জের 1 নম্বর ওয়ার্ডের রনি সিটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ শিকদার জানান, তাদের সবার শরীরের 30 থেকে 53% পুড়ে গেছে। ভারী বর্ষণ আর ফারাক্কার বিরূপ প্রভাবে ভারতের উজান থেকে নেমে আসা পানিতে প্রায় 1 মাস ধরে বন্দী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী 4টি ইউনিয়নের অন্তত 60,000 মানুষ। খাদ্য সংকটের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ নানা রকম পানিবাহিত রোগ। বন্ধ রয়েছে এই অঞ্চলের 21টি শিক্ষা প্রতিষ্ঠান। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের চারদিকে এখন শুধু থই থই পানি। এই দুটি ইউনিয়নের 36টি গ্রামের 50,000-এরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। কারো ঘরে হাঁটু পানি, আবার কেউ বুক সমান পানির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট, পাশাপাশি ডায়রিয়া সহ নানা রকম পানিবাহিত রোগে ভুগছেন তারা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চরাঞ্চলের 21টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। খাওয়া দাওয়া আমাদের ঘরে নাই, কেসে রুম নিয়ে আনা কষ্ট হচ্ছে, খুব চুলায় পানি উঠে গেছে, আমরা খুব কষ্টে আছি। সরকার সাহায্য করে বাঁচায়, তাহলে বাঁচাবো, সরকার কি দিব সেটা হেই জানে। চলাফেরা খুবই কষ্ট, রাস্তাঘাট অতি তাড়াতাড়ি আমাদের একটু ভালো করার দরকার। অসুখ বিসুখ হলে কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। গবাদি পশু নিয়ে খুব কষ্টে আছি, রান্নাবান্না খুব কষ্টে। উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ছাড়াও পার্শ্ববর্তী মরিচা ও ফিলিপনগর ইউনিয়নেরও বেশ কিছু অংশ বন্যার কবলে পড়েছে। অতি দ্রুত পানিবন্দী মানুষের জন্য সরকারি সহায়তা চেয়েছেন জনপ্রতিনিধিরা। ধান, সবজি সব
বন্যার পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে চাষিদের অবস্থা করুণ অবস্থা। তাই সরকারের কাছে আমার ইউনিয়নের পক্ষ থেকে আকুল আবেদন এই যে আমাদের জনগণের কথা অবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে আবেদন করছি। প্রশাসনের পাশাপাশি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় বিএনপি। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা, একটা বড় সমস্যা। এখানে একটি হাসপাতাল ছিল যেটা পদ্মা নদীগর্ভে চলে গেছে, এখন পদ্মা বহু দূরে চলে গেছে। যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে এখানে একটি হাসপাতাল করার চেষ্টা করা হবে। বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। এনটিভির সাবেক যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। করোনা ভাইরাস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে 2020 সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যেষ্ঠ এই সাংবাদিক। 2020 সালের 25শে জুলাই আব্দুস শহীদের কোভিড-19 রোগ শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় 27শে জুলাই তাকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 28শে জুলাই তাকে গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় 23শে অগস্ট তাঁর মৃত্যু হয়। 1957 সালে লক্ষ্মীপুর কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে আব্দুস শহীদ জন্মগ্রহণ করেন। সৃজনশীল এই মানুষটি তাঁর দীর্ঘ কর্মজীবনে এনটিভি সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 173 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য দপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 173 জন রোগী। এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 41 জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে 25 জন, চট্টগ্রাম বিভাগে 23 জন, বরিশাল বিভাগে 29 জন, খুলনা বিভাগে 10 জন, রাজশাহী বিভাগে 14 জন, রংপুর বিভাগে 27 জন এবং ময়মনসিংহ বিভাগে 4 জন। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট 27,955 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় এই রোগে 110 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 64 জন পুরুষ এবং 46 জন নারী। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।